আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বৃন্দ, দেশের বাইরে যে যেখানে বসে আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আমি আজকে এসেছি নীলফামারী জেলা ডিমলা উপজেলার টেপা খড়িবাড়ি ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ি গ্রামে, যেখানে আপনারা ভিডিও স্ক্রিনে দেখছেন যে সরিষার চাষ হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই অঞ্চলটাতে, বিশেষ করে বাংলাদেশের সর্ব উত্তরের যে জেলা, এই জেলাগুলোতে আমি যখন ছোট ছিলাম, আজ থেকে 20 থেকে 25 বছর আগে, প্রচুর পরিমাণে সরিষার চাষ হতো, যা এখন বিলুপ্তি প্রায়। তো ভিউয়ার্স, কেন সরিষার চাষ বিলুপ্তির পথে, আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে সেটাই জানানোর চেষ্টা করব। চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি টিপে দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। ভিউয়ার্স, আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে এই অঞ্চলটাতে আজ থেকে 20-25 বছর আগে সরিষার প্রচুর আবাদ হতো, কিন্তু এখন সেই সরিষার আবাদ প্রচুর পরিমাণে হয় না। জাস্ট এখানে আমি আপনাদেরকে যেটুকু দেখাচ্ছি, আমার চোখে আপাতত এইটুকুই পড়েছে, হয়তো এর বাইরে আরও থাকতেও পারে। তো আমার মনে হয় যে এইটুকুই, কারণ এই অঞ্চলের মানুষ যে সময়ে সরিষার চাষ করত, ওই সময়ে এই এলাকাটাতে তেমন ধান বা ভুট্টা তেমনভাবে চাষাবাদ হতো না। কিন্তু এখন আজ থেকে 20 বছর আগে বা 25 বছর আগের পর, আজ থেকে 10 বছর আগ থেকে এই অঞ্চলের মানুষ চাষাবাদ শুরু করেছে নতুন করে ভুট্টা, এবং সেই ভুট্টাই তাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। যার কারণেই হয়তোবা সরিষার চাষ থেকে তারা সরে এসে ভুট্টা চাষের দিকে এবং পাশাপাশি ধান চাষের দিকে মনোনিবেশ করেছে। তো এই বিষয়ে আমরা এখানে যে কৃষক রয়েছেন সেই কৃষকের সাথে কথা বলবো। ভিউয়ার্স, আমরা এই কৃষক ভাই এখানে আছেন। ভাই, আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ রুস্তম আলী। একটু জোরে বলেন, ভালো। মোহাম্মদ রুস্তম আলী। মোহাম্মদ রুস্তম আলী। তা রুস্তম আলী ভাই, আমি আপনার কাছ থেকে আমার দর্শকদের জন্য কিছু বিষয় জানতে চাচ্ছি। যে আমি যেটুকু জানি, আমি আপনার এলাকারই ছেলে। আজ থেকে 20-25 বছর আগে আমাদের এই এলাকাটাতে প্রচুর পরিমাণে সরিষার চাষ করা হতো। তো এখন সরিষার চাষ তেমন হয় না, এটা কারণটা কি? এখন কারণটার মধ্যে একটাই কারণ, ভুট্টার চাষে একটু লাভবান বেশি। কারণ সরিষা তো সবাই আবাদ করেন, স্কিম আসার পর তো এখন ওই যে ভুট্টাই আমাকে চাহিদাটা একটু বেশি। স্কিম কমিয়ে দিয়ে স্কিমের জমিগুলো আমরা সরিষা ফালাইতাম আগে, কিন্তু ওই যে এখন ভুট্টা আইসে এইটাই দেওয়া যায় পড়তা বেশি। স্কিম বলতে ইরি ধান যেটা এই সরিষার পরে যেটা আমরা করুম। আগে তো ওইটাই করা হতো, যে তোমার এক ঢালাই আবাদ হইতো এই যে সরিষাটা, এই সরিষাই আমরা আসলে বেশি আবাদ করতাম। আচ্ছা, সরিষা তখন তো এগুলা আমাদের এই ভুট্টা টুট্টা তো এত চাহিদা চাল না, ভুট্টা ছিল না তখন। এখন ভুট্টা আসার পর দেখা যায় যে ভুট্টাই আমাকে মোটামুটি পড়তা ভালো হয়। আচ্ছা, তো ভুট্টাটা আপনারা কতদিন থেকে চাষাবাদ করতেছেন? মোটামুটি তাও 17-18 বছর। 17-18 বছর। তো আপনি এইবার কি পরিমাণ ভুট্টা লাগাইছেন? আমি এবার ভুট্টা লাগাইছি অল্প করে, স্কিম করুম তো এই জন্য সরিষা লাগাইছি নতুন করে ওই ভুট্টার জমিগুলার মধ্যে। আচ্ছা আচ্ছা, 1.5 বিঘার মতো 45 শতক ভুট্টা লাগাইছি। আচ্ছা, আর মোটামুটি সরিষা কতখানি লাগাইছেন? 160 শতক জায়গার মতো সরিষা লাগাইছি। 160 শতক সরিষা? হ্যাঁ। তো আমাকে একটু বলবেন যে সরিষা আসলে খুব ভালো লাগছে, যে হলুদের সমারোহ, চারিদিকে শুধু হলুদ আর হলুদ। তো আপনি যে পরিমাণ সরিষা লাগাইছেন, এই পরিমাণ সরিষার লাগানোর শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি একটু বলতেন যে আসলে চাষ করতে হয় কয়টা? চাষ 2টা চাষ করলে খুব ভালো হয়। এক চাষেই ফলানো যায়, 2 চাষ করলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, এক চাষও ফলানো যায়, 2 চাষ করলে ভালো হয়। চাষ করলে সবচেয়ে ভালো হয়, সরিষাটা এক মাপে জ্বালায়। আচ্ছা, 1 বিঘা জমিতে সরিষা কতখানি বীজ লাগে? 1 কেজি বীজ লাগে। 1 কেজি বীজ লাগে। আর 1 বিঘা জমি সরিষা চাষের জন্য প্রস্তুত করার জন্য
সার কি কি দিতে হয়? সার মাটিয়া সার আধা মন দেই, আচ্ছা, লাল সার 15 কেজি, ইউরিয়া 10 কেজি। লাল সার বলতে পটাশ? পটাশ, আচ্ছা, হ্যাঁ। ইউরিয়া 10 কেজি, হ্যাঁ। হ্যাঁ, তারপর ইউরিয়া 10 কেজি, তারপরে তোমার এই যে সালফার দেই, বোরন দেই। আচ্ছা, এই 1 কেজির প্যাকেট, ওগুলা 4 কেজি কি আর একটা কথা জানার মন নাই, ওটার কথা আচ্ছা, দিছি। তারপরে স্বাভাবিক 10 কেজি, পরে যখন 2 পাতা হয়েছে পরে আবার 10 কেজি সার দিছি। তারপরে আল্লাহ করলে আর কিছু দেই নেই। আর সারটা দেওয়া লাগে না, আর দেই নেই। সার দেওয়া তাই মনে হয় 10 কেজি বেশি হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, বেশি হয়েছে দেখে শস্যটা মানে গাছগুলো অত্যন্ত হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পেলিয়ে হইয়া একটু শুয়ে যাওয়ার সম্ভাবনা বেশি ওই ক্ষেতগুলো। আচ্ছা, এখানে মৌমাছি আসে না? হ্যাঁ, মৌমাছি আসে খুব। মৌমাছি আছে তো, ওই যে গাছের গোড়ে খাড়াইলে তো হ্যাঁ, গাছ হ্যাঁ। বোঝাই মৌমাছি তো। না, দেখলাম আমি যে প্রচুর মৌমাছি আছে। হ্যাঁ, মৌমাছি আছে মানে কি যে বোঝাই ক্ষেত। আচ্ছা, এই মৌমাছি আপনার সরিষা ক্ষেতের কি উপকারে আসে আপনি বলতে পারেন কি? না, তা কেমনে কমু? আচ্ছা। এই জন্যই ওষুধ দেওয়া বন্ধই করছি যে আল্লাহ যা করে করুক। যে মৌমাছি দেই, বাড়িতে চাকও লাগছে, বাড়িতে চাকও লাগছে, নতুন চাক লাগছে, তাহলে অবশ্যই ওরা মধু টধু পাইতেছে, হ্যাঁ, হ্যাঁ। এই জন্য চাকও লাগছে। আচ্ছা, আমি চাকের থেকে মধু আমরা কাটি তো। আমি আপনাকে বলি যে সরিষার ফুলের মধ্যে মৌমাছি বসলে, এক ফুল থেকে আরেক ফুলে মৌমাছি বসলে পরাগায়ন হয়। পরাগায়নটা কিরকম? আসলে আমাদের যেমন পুরুষের শুক্রাণু, মহিলাদের ডিম্বাণু জাইগোট ফর্ম করে যে বাচ্চা হওয়ার যে একটা প্রক্রিয়া রয়েছে, এদের তো ওইরকম না, জাস্ট পরাগায়ন হয়। এই পরাগায়নের মাধ্যমে আপনার সরিষার দানাটা এবং সরিষার মানে ফলটা খুব ভালো হয়। এই জন্যই আল্লাহ প্রদত্তভাবেই মৌমাছি হ্যাঁ এখানে বসে আর কি। বসে এই জন্য মৌমাছির ইটার সংখ্যা বেশি দিকে, কিন্তু কীটনাশক বলছিল একজনে যে কীটনাশক দেন, তা কইছে যে না এবার কীটনাশক দিম না। না, মৌমাছি আসতে দিতে হবে। মৌমাছি না আসলে তাহলে ফসল ভালো হবে না। এই জন্য কইছি যে এবার নতুন আবাদ মেলা দিন পরে করছি, আবার ঘুরিয়ে যখন আনছি তাহলে এটা আর এবার আর স্প্রে টেস্প্রে যাওয়াই হোক গিয়া না হয় দেহুম। আচ্ছা, ওই অবস্থার মধ্যে আছে আর কি খেত আল্লাহ খেলে। তো মোটামুটি ভালোই তো হয়েছে দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এই জমিটা একটু খারাপ বেশি হয়েছে, কারণ এটা একটু চাষবাসেরও সমস্যা হয়েছে। আসিলাম ওনা বাড়িতে, আচ্ছা, কিন্তু ওগুলা আমি নিজাতেই সেটাই করছিলাম সবকিছু। আচ্ছা, এই জন্য ওই জমিগুলা সারটারও এটা একটু কম ফেলাইছে। পরবর্তী সারটা আমি দিবার পারি না এই জমিতে 10 কেজি করে, এই জন্য এই যে জমিটা আর বেশি ধরা খাইছি। তো এখন দেখলাম আপনি যে ভুট্টার গাছ আপনি ইয়া করতেছেন, এখানে বোধহয় যে আগাছাগুলো উঠায় ফেলতেছেন নাকি? হ্যাঁ, আগাছা দুটা আছে, তো পানি দিলে বাদে কিনা আরো বিশাল ক্ষতি করে তো। আচ্ছা, আচ্ছা, এই জন্য একটু কষ্ট হইলেও মানে আবাদ তো, যেহেতু আমনের আবাদ আবার করুন না, এই জঙ্গলটা থাকলে আবার আমনের আবাদে বেশি হয়ে যায়। এখন কমিয়ে রাখলে আমনের আবাদ আল্লাহ করলে অল্পতেই রেহাই পাওয়া। আরেকটা বিষয় আমার একটু জানান আমাদেরকে, যে সরিষা এখন মানে আপনি সরিষা যখন তুলবেন, সরিষার বাজার কিরকম পাওয়া যাইতে পারে, মানে কত করে মন হইতে পারে? বাজার তো মোটামুটি ভালোই থাকে, 2-এর নিচে তো আর থাকে না। 2-এর নিচে থাকে না। তো সেই ক্ষেত্রে 1 বিঘা জমিতে কতগুলা সরিষা হয়? আল্লাহ যদি কোনো বালা মুসিবত না দেয়, আমাকে এগিনের মধ্যে 4.5 মন পর্যন্ত সরিষা আমি 5 মন পর্যন্ত ফলিবার পারি নাই। খুব কষ্ট হয়েছে, কারণ আমাকে 27 বিঘা তো। আচ্ছা, আচ্ছা, ও 27 বিঘা। আচ্ছা, আচ্ছা, 30 বিঘা না। এই জন্য 4.5 মন এইটাই অ্যাকুরেট ধরুন যায়। তারপরেও ওই সময় এটা তুইলে স্কিমের একটা খরচ প্রচুর উঠে যায়। তার মানে আপনার এখানে একটা জমির মধ্যেই 1 বছরে 3টা আবাদ হচ্ছে। 3টা আবাদ। আপনার আমন হচ্ছে, আমনের পরে আপনারা সরিষা ফেলছেন। এবার আল্লাহ সরিষাটারই দিলে বাদে এই ভুট্টা একদিনের মধ্যে কমিয়ে আলাম। এগুলো তো সব স্কিম আসাল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সরিষা টরিষাতে চৈতালি আবাদ করতাম, এই ভুট্টা সব শেষ ইয়া করে দিল। তাও ভুট্টাও তো প্রচুর অর্থকরী ফসল আসলে, বিশেষ করে কিষান পাওয়া যায় না, তো খুব বিপদ। এই ক্ষেতটায় আমি আজ কয়েকদিন থেকে মানে একটু চেষ্টা করতেছি, তারপরেও পারি না। এই যাই বনে যে কইছি যাই শেষ দিয়ে যাও। আপনার বাড়ির ওই পিছন সাইডটাই তো বোধহয় কিছু দূর গেলেই তো তিস্তা নদী। হ্যাঁ, হ্যাঁ, তিস্তা নদীর ওই পারে যে চরাঞ্চল, যেটা চরাঞ্চলের মানুষের ভাগ্যের যে চাকাটা ঘুরিয়ে দিয়েছে, সেটা কিন্তু ভুট্টা। আল্লাহর রহমতে ভুট্টা। তো সেই ভুট্টাটারে আপনি সরাই দিতে চাচ্ছেন। আসলে ভুট্টা কি আপনি ক্ষতিগ্রস্ত? যদি ধানের বাজারটা ভালো থাকে, হ্যাঁ, হ্যাঁ, যদি ধানের বাজার ভালো থাকে, হ্যাঁ, তাইলে এটার মধ্যেও আবার খরচ। এই যে আমার সরষের থেকে স্কিম পর্যন্ত যে খরচটা হইতেছে, হ্যাঁ, আবার এটা বিঘায় তার চেয়ে খরচ বেশি হইতেছে। আচ্ছা,
তাহলে আরে ওষুধ পানিতে এর আবার কিন্তু খরচ বেশি। তাহলে খরচের হিসাব করে দেখা যায় যে ভুট্টার থেকে যে আমরা কৃষক মানুষ এখন বৈশা থেকে কি করি, খেটটা জানি বৈশা না থাকে। আচ্ছা, এই জন্যই মানে যে এটা থুই অর্ডার করি, ওটা থুই অর্ডার করি, না হলে কোনটায় বোন 10টি আইব। এই জন্যই ওই যে সব কাজের সাথে একটু জড়িয়ে থাকুন না। আচ্ছা আচ্ছা, নাহলে তো বিপদ, আমরা তো কৃষক মানুষ। এই জন্য সব কাজের সাথে কিছুটা যে কোনটায় 10টি এবং আবাদের যে 500 মন তো দান নাই, যে যাই 400 টাকা মন বেচলেও সালা 80,000 বা 90,000 1 লাখ পাম, তা তো নাই। এখন তো ধানের দাম বাজার ভালো করুন না গাল্লা, যে এটা 10 টাকা এগিয়ে যায়। এখন তো ধানের বাজার ভালো, ধানের বাজার ভালো। এই জন্য এবার তো শস্য যে এনেও বহু জমি শস্য করতো মুক্তার ভাই, মেজো ভাই। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে ওই এখন থেকে 25 বছর আগে আপনারা যেভাবে সরিষার চাষ করতেন, আপনাদের মনের ভিতরে যেটা প্ল্যান করে রাখতেছেন যে হয়তোবা এই বছর পুরাপুরি না করলেও আগামী বছর থেকে আপনারা সরিষার উপর বেশি ঝোঁক দিবেন। না, একটু ঝোঁক দিব, যে তো জমিগুলা ফালিয়ে রাখছি তো 16 বিঘা জমি স্কিম করার জন্য। আচ্ছা, তাহলে এই 16 বিঘা জমি দেখলাম যে সরিষাটা মেলা দিন পরে আবাদ আইব কিনা, এই জন্য অল্প জমি এবার ফালাইছি। আচ্ছা, এর কম পক্ষে ওই যে খাওনা দেওয়া যত এর সম্পূর্ণটা একারে হলুদ বাগামিতে। আচ্ছা আচ্ছা, এটা তো আমাকে ওই স্কিমের জমি ঢালা একবারে। তো আমরা অপেক্ষা করব আপনার আগামী বছর, আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় রাখে, আগামী বছরে আপনাদের যে সরিষার চাষটা আপনারা করবেন সেই পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো আজকে আমি আপনার কাছ থেকে আসলে বিদায় নিতে চাচ্ছি। দেখা হবে আবার পরবর্তীতে আপনার সাথে। না, এগুলা গবেষণা ভালো তো, ভালো ভালো। ভিউয়ার্স, আমি আমার এই কৃষক ভাইয়ের কাছ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে ভুট্টার চাষ সরিষার চাষ থেকে তারা কেন সরে আসছিল। সরে আসার পিছনে যেটা ভূমিকা রাখছে সেই জিনিসটা হলো যে ভুট্টা আমাদের এই উত্তরাঞ্চলের জেলাগুলোতে বর্তমানে ভুট্টার ব্যাপক পরিমাণে চাষবাস হয় এবং ভুট্টা এই অঞ্চলের জন্য একটা অর্থকরী ফসল হিসেবে রূপ নিয়েছে। বিশেষ করে আমাদের আর কিছু দূর গেলেই তিস্তা নদীর ওই পারে যে চরাঞ্চলটা রয়েছে, সেই চরাঞ্চলের পুরো চর জুড়ে শুধু ভুট্টা আর ভুট্টা, এবং চরের মানুষের ভাগ্যের পুরোপুরি পরিবর্তন করে দিয়েছে এই ভুট্টাই। সুতরাং আমরা আসলে ভিডিও শুরুতেই বলছিলাম যে সরিষার চাষ হতো না, হঠাৎ করে চোখে সরিষার চাষ দেখলাম, যার কারণে আমি এই ভিডিওটা তৈরি করছি। এই ভাই আমাকে বললেন যে উনি আগামীতে হয়তো 25-30 বিঘার বেশি ভুট্টার চাষ করবেন। তো এখন আমার মনে হয় আমি আপনাদেরকে বোঝাইতে পারছি যে কেন আসলে ভুট্টার চাষ কৃষক ভাইয়েরা করছিলেন না এতদিন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক করবেন এবং কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাইদ আহমেদ। দেখা হবে পরবর্তীতে যে কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।